প্রিয় সুধী, RMG পাস্ট প্রেজেন্ট অ্যান্ড ফিউচার অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মেহেদি মাহবুব। দিস প্রোগ্রাম ইজ প্রেজেন্টেড বাই বেস্ট সোর্সিং অ্যান্ড পাওয়ার্ড বাই মডার্ন কনস্ট্রাকশনস লিমিটেড। বাংলাদেশের গার্মেন্ট শিল্পের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে এনটিভির এই অনুষ্ঠানে আমরা নিয়মিত হয়ে আলোচনা করে থাকি। আজকে আমাদের সাথে আলোচনা করার জন্য উপস্থিত রয়েছেন নিউ এজ গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রাক্তন সভাপতি মিস্টার আসিফ ইব্রাহিম এবং অ্যাসোসিয়েশন অফ মোবাইল টেলিকম অপারেটরস অফ বাংলাদেশের মহাসচিব মিস্টার TIM নুরুল কবির। মিস্টার আসিফ ইব্রাহিম, মিস্টার কবির, আমাদের অনুষ্ঠানে স্বাগত। মিস্টার আসিফ, শুরুতেই আপনার কাছ থেকে নিউ এজ গ্রুপের শুরুর দিনগুলোর কথা তথা বাংলাদেশের গার্মেন্ট শিল্পের অতীতকে আপনি কীভাবে মূল্যায়ন করেন শুনতে চাই। নিউ এজ গ্রুপের শুরুটা এবং বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের শুরুটা কিন্তু বলতে পারেন একসঙ্গেই হয়েছে। কারণ প্রথম দিকে যে সমস্ত উদ্যোক্তা ছিলেন তার মধ্যে আমার বাবা একজন ছিলেন। তো 1984 সালে আমরা 60টা মেশিন এবং 100 জন ওয়ার্কার নিয়ে একটা বলতে পারেন রেসিডেন্সিয়াল বিল্ডিং ভাড়া করেই, তখন কিন্তু সবগুলো শিল্প রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে হতো, ওটা ভাড়া করে এটা আমরা শুরু করি এবং ওনার ইনিশিয়াল ক্যাপিটাল ছিল 20 লক্ষ টাকার মতো, এটাতে উনি ইনভেস্ট করেছিলেন। তো সেখান থেকে আস্তে আস্তে আমরা বাংলাদেশের তৈরি পোশাক শিল্প যেভাবে গত 30 বছরে একটা স্টেডি রেট অফ গ্রোথ মেনটেন করে এই স্টেজে এসছে, আমরাও মোটামুটি সেটার সঙ্গে তাল মিলিয়ে আমরাও বড় হয়েছি। আমরা ব্যাকওয়ার্ড লিঙ্কেজে গেছি। আমরা সেই পুরনো সেই রেসিডেন্সিয়াল বিল্ডিং থেকে একসময় সরে গিয়ে আশুলিয়াতে ইন্ডাস্ট্রিয়াল জোনে পারপাস বিল্ড ফ্যাক্টরিতে আমরা আমাদের ফ্যাক্টরিগুলো এস্টাবলিশ করেছি। এছাড়া কালিয়াকৈরেও আমরা একটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করেছি, যেখানে আমরা এই ব্যাকওয়ার্ড লিঙ্কেজে আপনার কাপড়, তারপরে বোতাম, হ্যাঙ্গার, এইসব আমরা এখন উৎপাদন করছি। তো মোটামুটি একটা জায়গায় এসছি আমরা, আপনি বলতে পারেন। আমরা এখন প্রায় 9000 লোকের কর্মসংস্থান আমরা নিউ এজ গ্রুপে করছি এবং আমরা বছরে প্রায় আপনার $85 মিলিয়ন মতো আমরা এক্সপোর্ট করতে সক্ষম হচ্ছি। ধন্যবাদ মিস্টার আসিফ। মিস্টার কবির, তথ্য প্রযুক্তি কিভাবে বাংলাদেশের গার্মেন্ট শিল্পের উন্নয়নে ভূমিকা রাখছে? গার্মেন্ট শিল্প আমাদের দেশের সবচেয়ে বড় এক্সপোর্ট আর্নার্স এবং তাদের যে আজকে যে চ্যালেঞ্জ, সেখানে আমার মনে করি যে এখানে যে কমপ্লেক্স ডিসিশন মেকিং প্রসেস আছে, সেই জায়গাগুলোতে ইনফরমেশন প্রোডাকশন লেভেল থেকে শুরু করে একেবারে সাপ্লাই চেইনের শেষ বায়ারের সাথে কানেকশনস এবং ডেলিভারি, প্রতিটা জায়গাতেই কিন্তু তথ্য প্রযুক্তি যদি ব্যবহার না হয় তাহলে কিন্তু এফিসিয়েন্সি অ্যান্ড আপনার কম্পিটিটিভনেসে গার্মেন্ট শিল্পের জন্য কিভাবে আপনি উদাহরণস্বরূপ কিছু একটা বড় জিনিস হচ্ছে যে আজকে সারা পৃথিবীতে এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহার করে যারা বিজনেস অ্যাপ্লিকেশন তৈরি করেন, তারা কিন্তু বিজনেস এই যে ডোমেইনটা, স্পেশালি গার্মেন্ট শিল্পের এই পুরো বিজনেস প্রসেসটা কিন্তু একটা নিয়মের মধ্যে। এই নিয়মটাকে যারা সফটওয়্যারের মধ্যে কনভার্ট করেছে, বাংলাদেশে অনেকগুলো সফটওয়্যার কোম্পানি খুব সফলতার সাথে এই কাজগুলো করেছে এবং এটাই কিন্তু এই গার্মেন্ট শিল্পের জন্য একটা পরিপূরক কাজ। তারা রপ্তানিও করছে। কিছু কিছু সফটওয়্যার কোম্পানি বাংলাদেশের এই সফটওয়্যার বিদেশি গার্মেন্টস কোম্পানিগুলো, বিদেশের অনেক কোম্পানি আমাদের সার্ভ করছে। তো সেদিক থেকে আমি মনে করি বাংলাদেশের সফটওয়্যার শিল্প এবং গার্মেন্ট শিল্পের মধ্যে যে আজকে যে এই যে সেতু বন্ধন, এখানে যে একে অন্যকে সহযোগিতার মাধ্যমে বিজনেসের উন্নতির ধারাও তৈরি হচ্ছে, সেটা একটা লক্ষণীয় বিষয়। আর আপনি যেটা বলেছেন যে গার্মেন্ট শিল্পের জন্য তথ্য প্রযুক্তি কিভাবে কাজে লাগে, এটা কিন্তু বহুমাত্রিক। জি, সেটা আজকে প্রোডাকশন ফ্লোর ম্যানেজমেন্ট থেকে শুরু করে আপনি যদি বলেন যে প্রোডাকশন ফ্লোরে আজকে বিভিন্ন সিদ্ধান্ত প্রোডাকশনের জন্য নিতে হচ্ছে, কস্টিং নিতে হচ্ছে, সেই জায়গাগুলোতে যে ম্যানুয়াল প্রসেসে আজকে আমরা যদি যাই তাহলে কোনোভাবেই কম্পিটিশনে আমরা টিকতে পারবো না। তথ্য প্রযুক্তি আমাদের এই উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছে। অবশ্যই। মিস্টার আসিফ, সম্প্রতি ইউরোপিয়ান ইউনিয়ন পাকিস্তানকে জিএসপি ফ্যাসিলিটি দিয়েছে। ভারতের মুদ্রা ক্রমহ্রাসমান এবং এটা নিঃসন্দেহে বাংলাদেশের কম্পিটিটিভনেস এবং ওভারঅল একটা চ্যালেঞ্জ।
কিভাবে এই চ্যালেঞ্জ মোকাবেলা বাংলাদেশ করতে পারে, বা এই পুরো বিষয়টিকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? প্রথমে আপনাকে দেখতে হবে বিশ্বের সর্ববৃহৎ রপ্তানিকারক তৈরি পোশাক হচ্ছে চীন, এবং চীনের যে ভলিউম প্রায় $140 বিলিয়ন কাছাকাছি, সেখান থেকে দ্বিতীয় বৃহত্তম যে বাংলাদেশ, তার মধ্যে তফাৎটা প্রায় $120 বিলিয়ন। 1/7 বলা যায়। হ্যাঁ, তো সেখানে একটা বিশাল একটা রপ্তানির একটা সুযোগ আছে, শুধু বাংলাদেশেরই না, সে ভারতেরও আছে, পাকিস্তানেরও আছে, ক্যাম্বোডিয়ার আছে, ভিয়েতনামের আছে, শ্রীলঙ্কার আছে, এবং খুব রিসেন্টলি ভিয়েতনাম বেশ $10 বিলিয়ন থ্রেশহোল্ড তারা ক্রস করেছে, এবং ক্যাম্বোডিয়া প্রায় $6 বিলিয়ন কাছাকাছি চলে এসছে। ভারতে এই রুপির অবমূল্যায়নের কারণে তারাও এই বছর জানুয়ারি থেকে এই পর্যন্ত 31% তাদের তৈরি পোশাক রপ্তানি বৃদ্ধি করতে সমর্থ হয়েছে। পাকিস্তানের জিএসপির কারণে তাদের কিছু কিছু সেক্টরে যেগুলো তারা স্ট্রং, যেমন আমি বলবো ডেনিমে তারা যথেষ্ট স্ট্রং, ডেনিমে আমি মনে করি তারা বেশ উঠে আসবে। পাকিস্তান কটন বেসড এবং তাদের কটনের অ্যাভেলেবিলিটি আছে। তবে আমি মনে করি যে এত কিছু পরে কিন্তু এই বছর আপনি দেখেন বাংলাদেশ স্টিল মেইনটেইনড পজিটিভ গ্রোথ এবং সম্প্রতি রিপোর্টগুলো তাই বলছে অনুযায়ী। সুতরাং আমি কনফিডেন্ট যে যদিও এইসব দেশ কম্পিটিটিভ একটা স্টেজে আসবে, তবে আমি মনে করি যে আমাদের লক্ষ্যমাত্রা যেটা আমাদের প্রত্যেক বছর মিনিমাম 20% আমরা প্রবৃদ্ধি করতে চাই, সেটা আমাদের করা সম্ভব। তবে এই যে ঘটনাগুলো রিসেন্টলি যেগুলো ঘটছে, বিশেষ করে আমাদের দেশের ইমেজ, দেশের এই যে রাজনৈতিক অস্থিরতা, এই কারণে যে দেশের একটা বিশ্বের বাজারে যে একটা ইমেজ ক্রাইসিস তৈরি হয়েছে। আপনি তো অলরেডি জানেনই যে তাজরিন এবং রানা প্লাজা এবং আরও বেশ কিছু ঘটনার কারণে বাংলাদেশের একটা ব্র্যান্ড ইমেজ অ্যাজ এ কান্ট্রি টু গো অ্যান্ড ডু বিজনেস, এটা কিন্তু বেশ এফেক্টেড হয়েছে। কবির ভালো করেই জানবে যে তো আমার সাথে ছিল, আমরা 2012-তে একটা আন্তর্জাতিক সম্মেলন করেছিলাম, পজিশনিং বাংলাদেশ ব্র্যান্ডিং ফর বিজনেস। আমাদের টোটাল ফোকাসটাই ছিল যে বাংলাদেশের যে সম্ভাবনা অ্যাজ এ বিজনেস ডেস্টিনেশন, সেটাকে বহির্বিশ্বে তুলে ধরা। এবং যেহেতু আমি অনেকগুলো কনসালটেন্ট এবং বিদেশি এজেন্সির সঙ্গে তখন ঢাকা চেম্বার কাজ করেছে, তাদের কাছ থেকে যে ফিডব্যাকগুলো আমরা পাচ্ছি সেটা মোটেও শোভনীয় নয় এবং কাম্য নয়। আমাদের এই বিষয় নিয়ে আমরা আরও আলোচনা করব, আমাদের এখন বিরতিতে যেতে হবে। দর্শক, আমরা এখন একটি সংক্ষিপ্ত বিরতিতে যাচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর সবাইকে আবার স্বাগতম RMG পাস্ট প্রেজেন্ট অ্যান্ড ফিউচার অনুষ্ঠানে। মিস্টার আসিফ, সম্প্রতি আপনারা গার্মেন্ট শিল্পের সামগ্রিক উন্নয়নে 10 দফা সংস্কার প্রস্তাব দিয়েছেন। আপনার কাছ থেকে এই বিষয়ে বিশদ শুনতে চাই। হ্যাঁ, বিশেষ করে এটাকে আপনি বলতে পারেন যে পোস্ট রানা প্লাজা আমাদের আন্তর্জাতিক মহলই সক্রিয় হয়, এবং এটাকে বেস করে আমাদের ফিউচার পলিসি গাইডলাইন্স আমরা কিছু নিতে পারি। তো সেখানে যে 10টা পয়েন্ট আমরা মেইনলি ফোকাস করেছি, সেটা 1 নম্বর হচ্ছে ফ্যাক্টরি ক্লাসিফিকেশন। এক্সিস্টিং আমাদের যে সমস্ত কারখানাগুলো আছে সেগুলোর স্ট্যান্ডার্ডস তো সবগুলোর এক নয়, তো সেগুলোকে 1 নম্বর টিয়ারের ফ্যাক্টরি, 2 নম্বর টিয়ারের ফ্যাক্টরি এবং 3 নম্বর টিয়ারের ফ্যাক্টরিতে ক্লাসিফিকেশন আমাদের করতে হবে, এবং সেই ক্লাসিফিকেশনের উপর ভিত্তি করেই আমাদের পরবর্তী করণীয় কী হবে সেই পদক্ষেপগুলো আমাদের নিতে হবে। দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে ফ্যাক্টরি হেলথ অ্যান্ড সেফটি স্ট্যান্ডার্ডস কমপ্লায়েন্স মনিটরিং। এই ক্ষেত্রেও আমাদের এই বিশেষ করে অ্যাকর্ড এবং অ্যালায়েন্সের আন্ডারে আমাদের ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা রিটেলারের কিন্তু তাদের কমপ্লায়েন্স স্ট্যান্ডার্ডস আছে, কিন্তু এখন যেটা আমরা দেখব যে অ্যাকর্ড এবং অ্যালায়েন্স তারা চেষ্টা করবে একটা কমন সেট অফ কমপ্লায়েন্স স্ট্যান্ডার্ডস নিয়ে আসার জন্য। নিউ RMG ইকোনমিক জোন, আপনারা জানেন যে বাউশিয়াতে একটা জায়গা করা হয়েছে, এটাকে রিলোকেশন করার ব্যাপারে কিভাবে কি করা যায়, বিশেষ করে ক্লাসিফিকেশনের পরে টিয়ার 2 এবং টিয়ার 3 ফ্যাক্টরি, যেসব ফ্যাক্টরিতে একেবারেই আর কোনো কাজ করানো যাবে না, খুবই রিস্কি, তাদেরকে রিলোকেট আমরা কিভাবে করব, সেই জোনটা কিভাবে হবে, সেটার পলিসিগুলো কিভাবে হবে, সেই বিষয়ে আমাদের আলোকপাত করা উচিত। এবং এই ফাইন্যান্সিং RMG রিফর্মস হচ্ছে পরবর্তী পদক্ষেপ, যে এই রিলোকেট করার জন্য যে পরিমাণ ফান্ডের প্রয়োজন হবে, সেই ফান্ডিংটা কোথা থেকে হবে। ডোনার্সরা অ্যাকর্ড এবং অ্যালায়েন্স কিছু কিছু ফাইন্যান্স তারা জোগাড় করেছে, কিন্তু তারা যেটা জোগাড় করেছে সেটা পর্যাপ্ত না, এর বাইরে আরও অনেক ফাইন্যান্সিং আসতে হবে। সেটা কোথা থেকে আসবে, সেটা মেকানিজম কী হবে, সেগুলো নিয়ে আমাদের আলোচনা করতে হবে। এবং এই যে মিনিমাম ওয়েজ ইনক্রিজ হলো, সেটার সঙ্গে আমাদের যে বর্তমান যে এফিসিয়েন্সি লেভেল আছে, যে কবির বলছিল, এখানে তথ্য প্রযুক্তির একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে পারে বলে আমি মনে করি।
প্রত্যেকটা ফ্যাক্টরির আপনার স্ট্যান্ডার্ড টাইম এবং মোশন স্টাডি এগুলো করে এগুলো নিয়ে ডাটাবেস তৈরি করে এগুলো নিয়ে কাজ করা। তারপরে একটা বার্নিং ইস্যু যেটা বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সবসময় বলা হচ্ছে যে ট্রেড ইউনিয়নের ইস্যুটা আমাদের কোনোভাবে আমাদের অ্যাকোমোডেট করতেই হবে। তা নাহলে মোট কথা আমার কথা হচ্ছে যে ট্রেড ইউনিয়ন আকারেই যে হতে হবে সেমন কোনো কথা নাই। এটা ওয়ার্কার শ্রমিকের স্বার্থটা যেন উঠে আসে এবং এটা যেন কোনো একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে এই সমস্যাগুলো সমাধান করা যায়, সেটা আমরা কিভাবে করতে পারি সেটা নিয়ে আমাদের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করতে হবে। ওয়ার্কার্স পার্টিসিপেটরি কমিটিগুলোকে কিভাবে আরো এফেক্টিভ করা যায়, এনরিচ করা যায় সেই সম্পর্কে আমাদের কিছু পলিসি গাইডলাইন্স আমরা এখানে দিয়েছি। একটা নতুন ওয়ার্কার ওয়েলফেয়ার ফান্ডের কথা আমরা প্রপোজ করেছি। যারা আমাদের দেশ থেকে কেনেন তাদেরকে বাধ্যতামূলক একটা 1% কিংবা 0.5% আপনার একটা এক্সপোর্ট ট্যাক্সের কথা আমরা বলছি, যেটা সেখানে তারা 0.5% তারা দিতে পারেন এবং 0.5% ম্যানুফ্যাকচারারে দিতে পারে এবং সরকারও কিছু কন্ট্রিবিউট করতে পারে। কারণ আপনার $22 বিলিয়ন টার্নওভার হচ্ছে, এই টার্নওভারটাকেই আপনি ইউজ করে যদি একটা ফান্ড তৈরি করেন ফর দ্য নেক্সট 3 to 4 years এবং সেখান দিয়ে এই যে ইমার্জেন্সি সিচুয়েশনগুলো হয় সেগুলো সেক্ষেত্রে আপনি সহযোগিতা দিতে পারেন এবং অন্য আগের যে ফাইন্যান্সিংটা ছিল সেখানে আপনি কাজে লাগাতে পারেন। মুভিং আপ দ্য ভ্যালু চেইন, ওয়ার্কার প্রোডাক্টিভিটি হচ্ছে 9th রিফর্ম প্রপোজাল। এগেন যেটা একটু আগে বললাম যে আমাদের বেসিক লেভেল প্রোডাক্টস আমরা বাংলাদেশে খুব এফিশিয়েন্টলি করতে পারছি এবং আমাদের কোয়ালিটিও খুব ভালো এবং অ্যাপ্রিসিয়েট, কিন্তু এর উপরে যেতে গেলে হায়ার এন্ডে যেতে এখন যখন টি শার্ট স্টেজ থেকে বেরিয়ে এসে আপনি যদি এই ক্যাজুয়াল ব্লেজার্স কিংবা এই ধরনের প্রোডাক্ট ক্যাটাগরিতে যেতে চান, সেটার জন্য কি কি করণীয় পদক্ষেপগুলো আমাদের নিতে হবে সেটা নিয়ে আমাদের দেখতে হবে। এবং যেই জিনিসটা আমি বিরতিতে যাওয়ার আগে বলছিলাম, ব্র্যান্ডিং অ্যান্ড ইন্টারন্যাশনাল PR অ্যান্ড এঙ্গেজমেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। আমি মনে করি যে যেহেতু আমাদের যে ইমেজ সংকটে যে আমরা ভুগছি, বিশেষ করে এই ঘটনার পরের থেকে যে সংকটে ভুগছি, এটা থেকে উত্তরণের জন্য আমরা পজিটিভ যে স্টেপসগুলো নিয়েছি এই পর্যন্ত এবং ভবিষ্যতে আমাদের কর্মপন্থা কি হবে, সেই স্ট্র্যাটেজিগুলো কি হবে, এগুলোকে ইন্টারন্যাশনাল কনফারেন্সের মাধ্যমে, প্রমোশনাল ভিডিওর মাধ্যমে, স্টেকহোল্ডারদের সাথে নিয়ে একটা ওভারঅল ক্যাম্পেইন আমাদের করতে হবে, যাতে করে আমরা বোঝাতে পারি যে না, বাংলাদেশ ইজ ইন দ্য রাইট ট্র্যাক। এবং মেকিনসির প্রেডিকশন যেটা ছিল যে 50 বিলিয়নে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে, সেটা করণীয় এবং সেটা করার জন্য যে সমস্ত পদক্ষেপগুলো নেওয়া প্রয়োজন সেগুলো আমরা ঠিকভাবেই নিতে পারবো। ধন্যবাদ মিস্টার আসিফ। মিস্টার কবির, মোবাইল টেলিকমদের যে সংগঠন, যেটা মহাসচিব আপনি, এমটব বাংলাদেশের গার্মেন্ট শিল্পের উন্নয়নে কিছু কাজ করতে আগ্রহী আমরা শুনেছি, আপনাদের পরিকল্পনাটা কি? মোবাইল শিল্প ধরেন বাংলাদেশে এখন মোট জনসংখ্যা প্রায় আমাদের যদি বলি আমরা 16 কোটি অথবা 15 কোটি, প্রায় 11 কোটি মানুষ কিন্তু এখন মোবাইল ফোনের আওতায় আছে। এই যে বৃহৎ জনগোষ্ঠীর কাছে মোবাইল চলে গেছে, এটা কিন্তু আর এখন দূর আলাপনী না যে কথা বলার যন্ত্র না, এটা নানাবিধ সার্ভিস দেওয়ার একটা টুল হয়ে গেছে। আপনি দেখেন গার্মেন্টসে যারা কাজ করে তারা তাদের গ্রামের বাড়িতে টাকা পাঠানোর জন্য মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা মোবাইল ব্যাংকিং সেবা নিচ্ছে এবং বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। জি, এছাড়াও বিভিন্ন ধরনের সেবা এর মধ্যে দিয়ে তারা কিন্তু শুধুমাত্র তারা যে একটা ফ্যাক্টরিতে কাজ করছে, তার সাথে যে তাদের বাইরের যোগাযোগের এবং তাদের বিভিন্ন সার্ভিস নেওয়ার সুযোগগুলো কিন্তু মোবাইল অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়ে আসছে। এবং আপনি দেখেন এই 3G সেবা চালু হওয়ার পরে সবচেয়ে বড় 3Gর রাজা তো হচ্ছে কন্টেন্ট। জি, এই কন্টেন্টের জায়গায় কিন্তু আমরা অনেক বেশি দৃষ্টি দিচ্ছি। আমরা মনে করি গার্মেন্ট শিল্পের সাথে যদি আমরা একসাথে কাজ করি, গার্মেন্ট শিল্পের যে সমস্ত বিষয়গুলো খুব বেশি জরুরি তাদের শিল্পের জানা দরকার, সেগুলোর যদি অ্যাপস তৈরি করা যায় এবং সেগুলো যদি আমরা বিভিন্নভাবে ইমপ্লিমেন্টেশনে কাজ করি, একটা বড় ধরনের কাজ হতে পারে। 1, 2 নম্বর হচ্ছে এটা কিন্তু একটা শুধুমাত্র ওই আরও কিছু কাজের সাথে জড়িত, যেমন প্রোডাকশনের কথা বলছিলেন আসিফ ইব্রাহিম সাহেব, যে প্রোডাকশন মনিটরিংয়ের ক্ষেত্রে এটাকে NFC টুল বলা হয় এখন, নিয়ার ফিল্ড কমিউনিকেশন। সেখানে আপনার RFID যে সমস্ত জিনিসগুলো আছে, আপনি ইনভেন্টরি মনিটরিং থেকে শুরু করে আরও অনেক কিছু ডাটা কালেকশনসে আমরা এই সেটগুলো ব্যবহার করতে পারি। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে ERPগুলো ইমপ্লিমেন্টেড হচ্ছে, সেই ERPর সাথে মোবাইল অ্যাপ্লিকেশনগুলোকে যদি ইন্টিগ্রেট করা যায়, তাহলে এক ধরনের বিজনেস ইফিসিয়েন্সি ডেভেলপ করবে। তার পাশাপাশি যেটা হচ্ছে যে আজকে অনেক ধরনের দুর্যোগ দুর্ভাবনার কাজ আছে, অনেক
ইনফরমেশন প্রোভাইড করার প্রয়োজন আছে, সেগুলোর জন্য যদি শর্ট কোডের মাধ্যমে বিভিন্ন ব্রেকিং নিউজের মাধ্যমে আমরা যদি গার্মেন্ট শিল্পের সাথে বিজিএমই বা এমটপ যদি যৌথভাবে কাজ করে, এখানেও কিছু সুযোগ আছে আমাদের কাজ করার। আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস কবির, সেটা হচ্ছে যে শ্রমিক যে আমাদের আছে 20 লক্ষ প্লাস, 44 লক্ষ প্লাস, সরি, তাদের জন্য একটা প্রপার ডাটাবেস এবং সেই মনিটরিংটা যদি আমরা এস্টাবলিশ করতে পারি, তাহলেই তো আমরা বুঝবো যে বাইরের এরা কারা, যারা এসে যাদের বলা হয় যে বাইরের লোক এসে কারখানায় ভাঙচুর করছে। এই ক্ষেত্রেও তথ্য প্রযুক্তি একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা কাজ করছে। এই জিনিসগুলো কিন্তু আমরা একসঙ্গে করতে পারি। না, এটা একটা এক্সেলেন্ট আইডিয়া, বিকজ বাংলাদেশে সিটিজেন রেজিস্ট্রি যেটা আমরা বলছি, সিটিজেন রেজিস্ট্রি অ্যাজ সাচ এখনো ডেভেলপ করেনি, জন্ম নিবন্ধন থেকে শুরু করে মানুষের মৃত্যু পর্যন্ত। হ্যাঁ, তো এটা যদি একটা সেক্টরের জন্য এখন জরুরি হয়ে গেছে, এই সেক্টরের ডাটাবেস যেটা আসিফ ইব্রাহিম সাহেব বলছিলেন, যে একটা ডাটাবেস তৈরি হয় উইথ ফিঙ্গারপ্রিন্ট আইডেন্টিফিকেশন সহ, এবং অনেক ক্ষেত্রে এটা চেক করার জন্য মোবাইল ডিভাইসও সম্ভব। ধন্যবাদ মিস্টার কবির। মিস্টার আসিফ, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি, আলোচনার শেষ প্রান্তে। আমরা আপনার কাছ থেকে শুনতে চাই বাংলাদেশের গার্মেন্ট শিল্পের ভবিষ্যৎকে আপনি কীভাবে দেখছেন, কীভাবে আপনি নিজে পজিশন করেন বাংলাদেশকে আফটার 20 ইয়ার্স or 10 or 20 years or 30 years? ম্যাকেন্সি তো বলেছি যে সবগুলো ফ্যাক্টর যদি ঠিক থাকে 50 বিলিয়ন করা সম্ভব। এখন 22 আছে, 50-এ যাওয়া সম্ভব 2020-21 সালের মধ্যে। সেখানে আমাদের একটা টার্গেটও আছে মধ্যম আয়ের দেশে পরিণত হওয়া, এবং সেখানে আরও অনেক কিছু ফ্যাক্টরস আছে। তো সেটার পরে আমি মনে করি এর পরবর্তী স্টেজে আমাদেরকে কনসলিডেশন একটা স্টেজের মধ্যে দিয়ে যেতে হবে। কারণ আমি মনে করি পোস্ট রানার পরে এখন থেকে আগামী 4 থেকে 5টা বছর খুব ইম্পর্ট্যান্ট। কারণ এই যে রিফর্ম প্রপোজালসগুলো আসছে, বিশেষ করে আপনার কারখানার সেফটি, ওয়ার্কার সেফটি, তারপরে আপনার লেবার রিলেশনস, এই সমস্ত জিনিসগুলোকে, যেহেতু ইন্ডাস্ট্রি আমাদের গ্রোথটা হয়েছে খুব তাড়াতাড়ি বলতে পারেন, অনেক ক্ষেত্রে আনপ্ল্যান্ড, এবং অনেক ক্ষেত্রে আনপ্ল্যান্ড, হ্যাঁ, এটা স্বীকার করে নিতে কোনো আপত্তি নেই। আনপ্ল্যান্ড যেভাবে হয়েছে, হয়তো ফিউচার ডিরেকশন, ফিউচার প্ল্যানিং, সে সম্পর্কে আমরা অনেক ক্ষেত্রে আমাদের অ্যাসোসিয়েশন থেকে সেরকম দৃষ্টিপাতও করতে পারিনি। সেটা আমাদের অ্যাসোসিয়েশনের যে কোনো অদক্ষতা তা নয়, কারণ আমাদের অ্যাসোসিয়েশনটা সবসময় কিন্তু এই সেক্টরটা এত তাড়াতাড়ি গড়ে উঠেছে এবং এত শ্রমিক যে সবসময় কোনো না কোনো ক্ষেত্রে আমাদের সবসময় একটা অ্যাডহক বেসিসে ফায়ার ফাইটিং একটা মোডে অ্যাসোসিয়েশনটা চালাতে হয়েছে। তবে আমি মনে করি এখন আমাদের সময় এসছে আমাদের এই সুদূর প্রসারী দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের বিজিএমইএ, বিকেএমইএকে এগোতে হবে, এবং আমি মনে করি আমাদের মধ্যে ইনবিল্ড কিছু ক্যাপাবিলিটিস ডেভেলপ করতে হবে। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের উপর বেশি করে জোর দিতে হবে, ট্রেনিংয়ের উপরে বেশি করে জোর দিতে হবে, এঙ্গেজমেন্ট এর উপরে আরও বেশি জোর দিতে হবে। তাতে করে আমি মনে করি যে এই জিনিসগুলো যদি আমরা ঠিকভাবে করতে পারি এবং আমাদের এফিসিয়েন্সি লেভেল আমরা যদি বাড়াতে পারি, এবং আমাদের অন্যান্য আনুষঙ্গিক খরচ, যেমন কস্ট অফ ফাইন্যান্স যদি আমরা কমাতে পারি, তাহলে আমি মনে করি এই শিল্প ফর আ ভেরি লং রান বাংলাদেশে থাকবে। কুইকলি জানতে চাই যে এটার সাথেই সঙ্গেই যে অনেকেই বলছেন যে এক্সিট প্ল্যানের কথা বলছে, কেউ কোনো রিপোর্ট এসেছে যে অনেকগুলো ফ্যাক্টরি, 500 ফ্যাক্টরির মতো বন্ধ হয়ে যাবে। সো এক ধরনের ভয় কাজ করছে, এক ধরনের ভয় কাজ করছে। এক্সিট প্ল্যানটা আরেকটা ভালো হয়েছে, আপনার প্রশ্নটা তুললেন। কয়েকদিন আগে হংকংয়ে গিয়েছিলাম একটা ডেলিগেশনে, মার্কিন রাষ্ট্রদূত নেতৃত্বে, ড্যান মোজেনা। তো ওখানে একটা গ্রুপের সঙ্গে আমার মিটিং হলো যারা বাংলাদেশ থেকে 30% গার্মেন্টস কেনে, এবং তারা খুব ক্লিয়ারলি আমাদের উদ্দেশ্য করে বলেছে যে তারা আসলে তারা বাংলাদেশের জন্য এক্সিট প্ল্যান তৈরি করছে, কারণ তারা খুব ওয়ারিড এই যে পরিস্থিতিগুলো বাংলাদেশে হচ্ছে, এই দুর্ঘটনাগুলো ঘটছে, এবং বিশেষ করে যে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে, এতে তারা খুব শঙ্কিত। এবং তারা আমাদের ক্লিয়ারলি বলেছে, দেখো, আমাদের কিন্তু ক্যাম্বোডিয়া, ভিয়েতনামের জন্য কিংবা শ্রীলঙ্কা, ভারতের জন্য কোনো এক্সিট প্ল্যান নেই, কিন্তু বাংলাদেশে এই যে আমরা বিশাল একটা সোর্সিং করছি, আমাদেরও তো ঝুঁকি আছে, যদি কোনো কিছু ঘটে যায়, যদি আমরা আমাদের প্রোডাক্টগুলো ঠিকমতো না নিতে পারি। সুতরাং আমি মনে করি আমাদের খুব কেয়ারফুল হওয়া উচিত এই ব্যাপারে, এবং শুধু এটা অ্যাসোসিয়েশন করলে তো পারবে না, দায়িত্বটা বর্তায় যারা আমাদের পলিসি মেকার, এই দেশের সরকার, বিরোধী দল যারা দেশ পরিচালনা করেন, তাদের উপর বিশেষভাবে বর্তাবে। ধন্যবাদ মিস্টার কবির, ধন্যবাদ মিস্টার আসিফ আমাদের অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। দর্শক, আমরা এখন একটি ছোট্ট বিরতিতে যাব, আমাদের সঙ্গেই থাকুন।
বিরতির পর সবাইকে স্বাগত আরএমজি পাস্ট প্রেজেন্ট অ্যান্ড ফিউচার অনুষ্ঠানে। আমরা অনুষ্ঠান শেষ করব বাংলাদেশি মালিকানাধীন একটি গার্মেন্টস ফ্যাক্টরি পরিদর্শনের মাধ্যমে। চলুন ঘুরে আসি একটি বাংলাদেশি গার্মেন্টস ফ্যাক্টরি। আমাদের A1 ফ্যাক্টরি 2007-এ প্রতিষ্ঠা, এবং প্রথম আমরা নিটিং 12টা মেশিন দিয়ে স্টার্ট করি। তার পর্যায়ক্রমে 2012-তে আমরা গার্মেন্টস সেকশন চালু করি। এখানে নিটিং, গার্মেন্টস, কাটিং, ডস্টিং 4টা সেকশন নিয়ে আমরা বর্তমানে আছি। ফায়ার সেফটির ভিতরে আমার এখানে প্রায় 300 জন আমার উদ্ধারকারী দল আছে, যারা সার্টিফাইড আছে প্রায় 120 জন। ফায়ার এক্সটিংগুইশার আছে প্রায় 1700 পিস মতো, যা দিয়ে প্রতি মাসে আমাদের উদ্ধারকারী দল এবং ফায়ার ফাইটাররা একটা মহড়া দিয়ে থাকে। আমাদের এখানে বাসবারের মাধ্যমে প্রত্যেকটা লাইনের কানেকশন দেওয়া, যেখানে রিস্ক কম। A1 পোলারে যতগুলো স্থাপনা আছে, বিল্ডিং কোড অফ কন্ডাক্ট মেনটেন করেই আমরা বিল্ডিংগুলি তৈরি করা হয়েছে, এবং সেটা কমপ্লায়েন্সের নিয়ম অনুসারেই ঠিক সেই ফলো করেই আমরা বিল্ডিং স্ট্রাকচারগুলো তৈরি করা হয়েছে। আমাদের এখানে যেসব টিম আছি আমরা, আমাদের প্রত্যেকটা সেকশনে যেসব সেকশন প্রধানরা আছে, এরা কাজের প্রতি খুবই আন্তরিক। শ্রমিকদের সাথে আমাদের সম্পর্কটা খুবই কাছাকাছি সম্পর্ক। একটা শ্রমিক কি বলতে চাচ্ছে বা সে কি বোঝাতে চাচ্ছে, আমরা চেষ্টা করি মানে খুব অল্প সময়ের জন্য বোঝার, এবং ডিসিশনটা আমরা খুব তাড়াতাড়ি দিয়ে থাকি। এই কারণে আমাদের প্রোডাক্টিভিটিটাও অনেক বেশি, এবং শ্রমিকরাও আমাদের এখানে এই যে কর্মপরিবেশ, এই কর্মপরিবেশে কাজ করে তারা খুবই খুশি। আমাদের যে স্যালারি সেটা আমরা 7 তারিখের মধ্যে পেয়ে থাকি, সেটা নিয়ে কখনো সমস্যা হয় না। যদি 7 তারিখ ফ্রাইডে হয় তাহলে তার আগের দিন আমরা স্যালারিটা পেয়ে যাই। ঈদে যে বোনাসটা পেয়ে থাকি 1 বছর হলে, কিন্তু আমরা এটা 1 বছর না হলেও 2 মাস 3 মাস হলেও আমাদের স্যাররা খুশি হয়ে আমাদেরকে একটা বোনাস প্রদান করে থাকে। সেটা বাৎসরিক হওয়া লাগে না, সব কিছু সাফিসিয়েন্ট আছে, যেমন লাইট, ফ্যানস, উইন্ডোজ, যে আমাদের জরুরি অবস্থায় যে বের হয়ে যাওয়া, সব কিছুই অনেক সুন্দর। গরমকালে যে গরমের ব্যাপারটা, এতটুকু গরম লাগে না। চারিদিকে আমাদের প্রায় 100-র উপরে ফ্যান সেট করা আছে প্রত্যেক প্রোডাকশন ইউনিটে। মানে কুলিং প্যাডে অ্যাডজাস্ট ফ্যান আছে, কুলিং প্যাড আছে, আবার মাথার উপরে ফ্যান আছে। আমাদের সকল সমস্যা আমরা আমাদের স্যারদের কাছে অতি সহজে বলতে পারি, এবং তারা সেগুলো সমাধানের চেষ্টা করে। খুব অল্প সময়ের মধ্যেই তারা সেই সমস্যাগুলো আমাদের সমাধান করে দেয়। যে ডিরেক্টর স্যারের একটা তহবিল আছে, যেটা শ্রমিক কল্যাণ তহবিল, যেটা থেকে আমাদের কোনো শ্রমিকের ছেলে মেয়ে যদি অসুস্থ হয় বা কারো ছেলে মেয়ে লেখাপড়া করতেছে, তার ফর্ম ফিল আপের টাকা দিতে পারতেছে না, সে যদি আমাদেরকে ইনফর্ম করে, আমরা হয়তো স্যারের কাছে প্লেস করলে স্যার তাদের ছেলের লেখাপড়ার জন্য ফর্ম ফিল আপের জন্য অনুদান দিয়ে থাকেন বা দিচ্ছেন। ছুটির পরে বাসায় যাইতেছিলাম, অ্যাক্সিডেন্ট হয়েছিলাম। তারপরে আমার 2.5 মাসের ছুটি বেতন সহ পাস করিয়ে দিয়েছে, ডাক্তারের চিকিৎসার টাকা দিচ্ছে। এই জন্য আমি আমার স্যারদের প্রতি আন্তরিক কৃতজ্ঞ। প্রতি বছর আমাদের এমডি স্যার বাৎসরিক একটা বনভোজনের আয়োজন করে আমাদের ওয়ার্কারদের জন্য। আমরা 3টা ছুটি পেয়ে থাকি, সেটা হলো নৈমিত্তিক ছুটি, চিকিৎসা এবং ম্যাটারনিটি। যে ছুটিটা আমরা পেয়ে থাকি, সেটা ম্যাটারনিটি ছুটিতে আমরা 112 দিনের একটা ছুটি পাই, তার সাথে আমরা কিছু টাকাও পেয়ে থাকি। 2 বেড বিশিষ্ট মেডিকেল আছে আমাদের ভিতরে। এখানে পরিবেশ অনেক সুন্দর, অনেক ভালো। এখানে কোনো রকম অসামঞ্জস্যপূর্ণ বা অশালীন কোনো পরিবেশ নেই। আমরা এখানে কাজ করে অনেক কমফোর্টেবল। দেশের একটা সুন্দর পরিবেশ থাকে, এবং কর্মমুখর একটা পরিবেশ যদি আমাদের ফ্যাক্টরিতে এবং এই সেক্টরে বজায় রাখে, আমাদের মতন এরকম অন্য যত কমপ্লায়েন্স ফ্যাক্টরি এবং বড় বড় ফ্যাক্টরি এবং ছোটো মাঝারি যারাই আছেন, প্রত্যেকেই খুবই লাভবান হবে এবং দেশও লাভবান হবে। ভবিষ্যতে আমরা বর্তমানে যে পরিমাণ এক্সপোর্ট আমরা করছি, তার থেকে দ্বিগুণ আমাদের ভলিউম বেড়ে যাবে। প্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব। আপনারা যদি অনুষ্ঠানের এই পর্বটি কিংবা আমাদের আগের কোনো পর্ব দেখতে চান, তাহলে লগ করুন www.bestsourcing.biz। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।